আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। পহেলা জুলাই থেকে পে স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূস সহ ২৪ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট। ডিএমপির নতুন কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকার ঢাকার ১২টা বাজিয়ে গেছে, আব্দুস সালাম। এনসিপি থেকে পদত্যাগ করলেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিরুল ইসলাম। ডুয়েটে নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলনে ছাত্র শিবিরের জড়িত ছাত্রদল। ঢাকায় এলেন কাতারের শ্রমমন্ত্রী। আরও ২ মামলায় আইফির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। লক্ষ্মীপুরে জামিনে মুক্ত ৫ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা। সৌদি থেকে ১১,০০০ প্রবাসীকে বহিষ্কার, গ্রেপ্তার ৯,৫০০। ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি। এবং পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, ডেইলি মেইল। শুনছিলেন সুনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামী ১লা জুলাই থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরো পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় ১,০৬,০০০ কোটি টাকার প্রয়োজন হবে বলে হিসাব রয়েছে। এই বিশাল আর্থিক চাপ এবং মূল্যস্ফীতির ঝুঁকি সামলাতে একসঙ্গে নয়, ৩টি ধাপে এটি বাস্তবায়নের কৌশল নিয়েছে সরকার। প্রথম ধাপেই বর্ধিত মূল বেতনের ৫০% দেওয়া হবে, যার জন্য আসন্ন বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। টানা দুদিনের এই আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন পে স্কেলের রূপরেখা, খাতভিত্তিক বরাদ্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর আহরণের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। সব দিক পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর নতুন বেতন কাঠামো চালুর বিষয়ে চূড়ান্ত সবুজ সংকেত দেন। ২.৫ দশকেরও বেশি সময় ধরে চলমান হামে টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা আখ্যা দিয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। রিটের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস সহ সাবেক সব উপদেষ্টা সহ মোট ২৪ জনের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টে আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি দায়ের করেন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে হামি টিকাকে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে রিটে। এই আইনি পদক্ষেপ ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেউদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মোসলেউদ্দিন আহমেদ বাংলাদেশের পুলিশের ১৫তম ব্যাচের বর্তমানে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা এবং অতিরিক্ত আইজিপি পদে কর্মরত ছিলেন। তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালনের আগে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি পদে কর্মরত ছিলেন। বিগত অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকা শহরের ১২টা বাজিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান, উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেছেন, পরিবেশ নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন তাদের মধ্যেই একজন ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। কিন্তু বাস্তবে তারা পরিবেশের কোনো উন্নয়ন তো করতেই পারেননি, উল্টো ১২টা বাজিয়ে গেছেন। তারা এই ১৮ মাসে আমার ঢাকা শহরকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আব্দুস সালাম বলেন, অপরিকল্পিত ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা ও কার্যকর উদ্যোগের অভাবের কারণে আজ রাজধানীতে ট্রাফিক জট, হকার সংকট, বায়ু দূষণ ও নাগরিক দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পরিবেশ ও নগর ব্যবস্থাপনা নিয়ে শুধু মুখে বড় কথা বললেই হবে না, মাঠ পর্যায়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম পদত্যাগ করেছেন। রোববার নিজের ফেসবুকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। সরদার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। গত বছরের মাঝামাঝি সময়ে তিনি এনসিপিতে যোগ দেন। এনসিপি ছাড়ার কারণ জানিয়ে সরদার আমিরুল ইসলাম লিখেন, গত বছরের জুন মাসে এনসিপির প্রাথমিক লক্ষ্য আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে মধ্যপন্থী রাজনীতির নয়া শক্তি হিসেবে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। তিনি বলেন,
অত্যন্ত পরিতাপের বিষয়, এনসিপির যে প্রতিশ্রুতিতে আকৃষ্ট হয়ে আমি যুক্ত হয়েছিলাম, বর্তমানে দলের কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের আশা ভঙ্গের এই পরিস্থিতিতে এবং দলের রণনীতি ও রণকৌশলের সঙ্গে মতদ্বৈততা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আমার পক্ষে দলের সঙ্গে সম্পৃক্ততা থাকা আর সম্ভব হচ্ছে না। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির বিরুদ্ধে একদল শিক্ষার্থী যে আন্দোলনে নেমেছে তাতে ইসলামী ছাত্র শিবিরে জড়িত থাকার অভিযোগ তুলেছে ছাত্রদল। ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠনটি বলছে, সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ডুয়েট ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। গত বৃহস্পতিবার ডুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ইকবাল। এ খবর সামনে আসার পরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলনে নামেন ডুয়েটের একদল শিক্ষার্থী। আন্দোলনকারীদের দাবি, ডুয়েটের কোনো শিক্ষককে উপাচার্যের দায়িত্ব দিতে হবে। এই আন্দোলন ঘিরে রোববার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অংশটি বলছে, বহিরাগতরা তাদের ওপর হামলা চালিয়েছে। এর মধ্যে রোববার বিকেলে ছাত্রদলের বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ইকবালকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার পরেই সাধারণ শিক্ষার্থী লেবাসধারী ডুয়েটের ছাত্র শিবির সংশ্লিষ্ট কিছু নেতাকর্মী তার বিরুদ্ধে আন্দোলনে নামে। কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাইদ বিন সামিক আল মাররি 2 দিনের সফরে ঢাকায় এসেছেন। রোববার সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কাতারের শ্রমমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। এদিকে দোহার বাংলাদেশ দূতাবাস কাতারের শ্রমমন্ত্রীর বাংলাদেশের সফর গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেছেন, আমরা আশা করি এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে এবং কাতার ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারিত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করবে। সিদ্ধিরগঞ্জ থানায় করা 2টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রবিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এই আদেশ দেন। এর আগে 30 এপ্রিল বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এই 2 মামলা সহ মোট 12 মামলায় আইভীর জামিন বহাল রয়েছে এবং তার কারামুক্তিতে এখন আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। গত বছরের 9 মে ভোর রাত 3টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুটকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে 5 মামলায় জামিন দেন। তবে পরে আপিল বিভাগে সেই জামিন স্থগিত হয়ে যায়। লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে 4 শিক্ষার্থী হত্যাসহ 5 মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ পাটোয়ারি জামিনে মুক্তি পেয়েছেন। রোববার বিকেল 3টার দিকে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সৈয়দ আহমেদ 2024 সালের 16 সেপ্টেম্বর বাঞ্চনগর এলাকার বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ ও আদালত সূত্র জানায়, 2024 সালের 4 আগস্ট জেলা শহরে জুলাই আন্দোলনে 5 হত্যার ঘটনায় পৃথক 2টি মামলা, পুলিশের করা 1টি মামলা ও রামগঞ্জ থানা পুরানো সহ একাধিক মামলায় সৈয়দ আহমেদ গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। লক্ষ্মীপুর জেলা কারাগারে ভারপ্রাপ্ত জেলার নূর মোহাম্মদ সোহেল বলেন, থানা পুরানোর একটি মামলায় সৈয়দ আহমেদ উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর রামগঞ্জের একটি মামলায় তাকে সাক্ষী দেখানো হয়েছিল। এই ঘটনায় রামগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালত তাকে আটক দেখায়নি। বিকেলে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়েছে সৌদি আরব। গত 1 সপ্তাহে অভিযানে 11,272 প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরও 9,576 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ এই তথ্য জানিয়েছে। সৌদি কর্মকর্তারা জানান, নিরাপত্তা সংস্থা ও অন্যান্য সরকারি সংস্থার যৌথ অভিযানে গত 7 থেকে 13 মে পর্যন্ত সময়ে 9,576 জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে 4,865 জন বাসস্থান সংক্রান্ত নিয়ম লঙ্ঘন, 3,319 জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং 1,392 জন শ্রম সংক্রান্ত অপরাধে অভিযুক্ত হয়েছে। ভারতের আকাশসীমায় চলাচলকারী আন্তর্জাতিক বিমানগুলোতে একের পর এক বোমা হামলার হুমকিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার বিভাগে ইমেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে দেশটির প্রধান বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন। সর্বশেষ গত শনিবার নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ভারতের হায়দ্রাবাদগামী কুয়ালালামপুর এয়ারওয়েজে KL873 ফ্লাইটে বোমা থাকার একটি বার্তা আসে। ইমেইলে দাবি করা হয়, শতাধিক যাত্রী নিয়ে আকাশে থাকা ওই বিমানটি যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এই খবর ছড়াতেই রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তীব্র আতঙ্ক দেখা দেয়।
অবশেষে রাজনৈতিক প্রবল সংকটের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন কিয়ার স্টারমার। তার ঘনিষ্ঠ মহলের বরাদ্দে শনিবার ডেইলি মেইল এমন চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, স্টারমার তার কাছের বন্ধুদের জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে চান, তবে এক্ষেত্রে তিনি সুনির্দিষ্ট সময়সূচি মেনে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদক ড্যান হজেস দাবি করেছেন, গত শুক্রবার বিকেলে স্টারমারের মন্ত্রিসভার এক সদস্য তাকে বলেছেন কিয়ার স্টারমার তার বর্তমান রাজনৈতিক বাস্তবতা বুঝতে পারছেন। তিনি উপলব্ধি করেছেন যে চলমান এই রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি দিন চলতে দেওয়া যায় না, তবে পদত্যাগের ক্ষেত্রে তিনি মর্যাদার সঙ্গে নিজের ইচ্ছেমতো সরে যেতে চান। মন্ত্রিসভার ওই সদস্য দাবি করেছেন, স্টারমার কবে নাগাদ পদত্যাগ করবেন তা নিয়ে একটি সময়সূচিও ঘোষণা করবেন। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।